আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফার্স্ট ইয়ার রিডিং স্কিলের পার্ট সি থেকে 2017 সালের কোশ্চেন আনসার। আচ্ছা, প্রথমে বলে রাখি যে পার্ট সিতে কী থাকে। পার্ট সিতে হচ্ছে একটা কবিতার অংশবিশেষ দেওয়া থাকে এবং সেখান থেকে 8টি কোশ্চেন থাকে এবং বলা হয় যে কোনো 5টি কোশ্চেনের অ্যান্সার করতে, এবং প্রত্যেকটি কোশ্চেনের মার্কস হচ্ছে 10 করে। তো সব মিলিয়ে 50 মার্কসের অ্যান্সার থাকে পার্ট সিতে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আরেকটা বিষয়, পার্ট সিতে যেই কবিতাটা দেওয়া থাকে এই কবিতার নাম বা কবির নাম কিছুই উল্লেখ থাকে না, শুধু এরকম লেখা থাকে যে রিড দ্য পোয়েম বিলো কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার এনি 5 কোয়েশ্চেন্স। তো কবিতার নাম কি বা কবিতাটা কে লিখেছে এরকম কোনো আইডিয়াই দেওয়া থাকে না। তাই আপনাকে কী করতে হবে, যখন আপনি পড়বেন, প্র্যাকটিস করবেন, তখন আপনার উচিত ফার্স্ট যে লাইনটা কবিতার, যেমন 2017 সালে কোশ্চেন আনসার করতেছেন, তখন 2017 সালে যে কোশ্চেনটা এসেছে, কবিতাটা এসেছে, কবিতার ফার্স্ট যে লাইনটা সিজন অফ মিস্ট অ্যান্ড মিল ও ফ্রুটফুলনেস, এই ফার্স্ট লাইনটা আপনার উচিত মুখস্থ করে ফেলা, যাতে আপনি এই লাইনটা দেখলেই বুঝতে পারেন যে এটা কোন কবিতা। তাহলে সিজন অফ মিস্ট অ্যান্ড মিল ও ফ্রুটফুলনেস, এটা হচ্ছে টু অটম বাই জন কিটস এর একটা কবিতা। মানে এই কবিতাটা লিখেছে জন কিটস এবং কবিতার নাম কি, টু অটম। ওকে, টু অটম কবিতাটিতে যদি একটু সহজভাবে বলি যে এখানে কি আছে এই কবিতার মধ্যে। এই কবিতার মধ্যে অটম মানে তো সবাই হয়তো বুঝি, অটম মানে হচ্ছে শরৎ ঋতু। তো এই ঋতুতে, এই সিজনে কি কি হয় বা এই সিজনের পজিটিভ সাইডগুলোই অ্যাকচুয়ালি পুরো কবিতাটিতে জন কিটস তুলে ধরেছেন। তো এইটা একটা বলা যায় প্রশংসামূলক কবিতা, যেখানে জন কিটস অটম সিজনের অনেক প্রশংসা করেছেন, অনেক পজিটিভ সাইড তুলে ধরেছেন। এবার আমরা কোশ্চেন আনসারে চলে যাই। সামার ইজ দ্য পোয়েম। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি, আমরা এই যে কবিতার সামারিটা করব। ওকে, সামারিতে চলে যাচ্ছি। টু অটম বাই জন কিটস ইজ এ পোয়েম অ্যাবাউট দ্য অটম সিজন। আচ্ছা, টু অটম এই কবিতাটি, জন কিটসের লেখা এই কবিতাটি কী সম্পর্কিত কবিতা? অটম সিজন বা শরৎ ঋতুকে নিয়ে লেখা একটা কবিতা। দ্য পোয়েম স্টার্টস বাই সেইং দ্যাট, আচ্ছা এই কবিতাটি শুরু হয়েছে কি বলে? অটম অ্যান্ড দ্য সান আর লাইক গুড ফ্রেন্ডস। আচ্ছা, এই কবিতাটি শুরুই হয়েছে এমন একটা ইঙ্গিত দিয়ে যে সূর্য এবং শরৎ এরা দুজন হচ্ছে খুবই ভালো বন্ধু। দে ওয়ার্ক টুগেদার টু মেক ফ্রুটস অ্যান্ড ক্রপস গ্রো বিগ অ্যান্ড রাইপ। আচ্ছা, এই সূর্য এবং অটম সিজন এরা দুজন একসাথে মিলে কিসের জন্য কাজ করে? মানে ফলাদি এবং ফসল এদেরকে বড় এবং পরিপক্ক করার জন্য সূর্য এবং দ্য সান অ্যান্ড দ্য অটম একসাথে কাজ করে, ওয়ার্ক টুগেদার। দ্য সান হেল্পস দ্য প্লান্টস। আচ্ছা, সূর্য কী করে? গাছপালাকে সাহায্য করে। অ্যান্ড অটম মেক্স শিওর এভরিথিং ইজ রেডি টু বি পিকড। এবং অটম সিজন কী করে? এবং সে হচ্ছে নিশ্চিত করে যে সব কিছু এখন প্রস্তুত কিসের জন্য? টু বি পিকড। পিকড মানে কি? সংগ্রহ করার জন্য সব কিছু এখন প্রস্তুত। দেয়ার আর ফুল অফ অ্যাপেলস। এ সময় কী থাকে? আপেল গাছ একদম আপেলে পরিপূর্ণ থাকে। অ্যান্ড দ্য ব্রাঞ্চেস আর বেন্ডিং মানে কি? নুয়ে পড়া, ঝুঁকে যাওয়া। তাহলে ব্রাঞ্চেস মানে কি? শাখা প্রশাখা। তো আপেল গাছের শাখা প্রশাখা কী হয়? নুয়ে পড়ে। বিকজ দ্য অ্যাপেলস আর সো হ্যাভি, কারণ যেহেতু আপেলগুলো পরিপক্ক থাকে, তার কারণে আপেলগুলো কী হয়? অনেক বেশি আপেল যখন পরিপক্ক হয় তখন সেগুলো অনেক ভারী হয়ে যায়। ভারী হয়ে যাওয়ার কারণে কী হয়? গাছের ডালগুলো, শাখা প্রশাখাগুলো নুয়ে পড়ে। নাটস আর বিগ অ্যান্ড টেস্টি। এ সময় নাটস মানে কি? বাদামগুলো কী হয়? বড় হয় সাইজে এবং টেস্টি হয়ে যায়। অ্যান্ড ভাইন্স আর কভার্ড উইথ গ্রেপস। আচ্ছা, এবং আঙুর ফলের যে গাছ সেটা কি হয়? এই গাছের যে লতা সেটা হচ্ছে একদম কভার হয়ে থাকে কিসে? এই আঙুরে। ইভেন দো ইট ইজ অটম, যদিও এটা হচ্ছে শরৎকাল, ফ্লাওয়ার্স আর স্টিল ব্লুমিং এভরিহোয়ার। তবু কী হয়? সব জায়গায় ফুল ফোটে থাকে, এই সময় পর্যন্ত সব জায়গায় ফুল ফুটে থাকে। দেয়ার আর সো মেনি ফ্লাওয়ার্স দ্যাট বিজ আর ভেরি বিজি কালেক্টিং নেক্টার। আচ্ছা, এ সময় অনেক বেশি ফুল থাকে, যার কারণে কি হয়? মৌমাছিগুলো খুবই ব্যস্ত থাকে। কালেক্টিং নেক্টার মানে সংগ্রহ করতে, কি? নেক্টার মানে মধু। তারা হচ্ছে মৌমাছিগুলো, তো এই সময় এত ফুল থাকে যে মৌমাছিগুলো খুবই ব্যস্ত থাকে মধু সংগ্রহ করতে।
The bees work so hard that they think summer will never end because the days are still warm and sunny. আচ্ছা, the bees work so hard, এই সময় মৌমাছিগুলো খুবই কঠোর পরিশ্রম করে। দে থিঙ্ক সামার উইল, এবং তারা ভাবতে থাকে কি যেন গ্রীষ্মকাল উইল নেভার এন্ড, যেন কখনোই শেষ হবে না। বিকজ দ্য ডেজ, কারণ এই শরতের দিনগুলো কেমন থাকে, আর স্টিল ওয়ার্ম অ্যান্ড সানি, এই শরতের দিনও কি থাকে, সূর্য থাকে, মানে রৌদ্রোজ্জ্বল থাকে দিনগুলো, এবং দিনগুলো থাকে উষ্ণ। অটম ইজ এ সিজন অফ প্লেন্টি। ওকে, আচ্ছা, এই শরৎকালটা কীরকম কাল? এই সময় হচ্ছে সব কিছু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। প্লেন্টি মানে পর্যাপ্ত, অনেক বেশি পরিমাণে থাকে সব কিছু। দেয়ার ইজ এ লট অফ ফুড, এ সময় অনেক বেশি কী পাওয়া যায়, ফল পাওয়া যায়। অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপস আর বিউটিফুল, এবং ল্যান্ডস্কেপস আর বিউটিফুল, এই সময় আর কি হয় যে ল্যান্ডস্কেপ মানে কি সব জায়গা, এবং জায়গা এই পুরো অটম সিজনে যে এলাকায় অটম সিজন থাকে সেই এলাকাটা কি থাকে, অনেক সুন্দর হয়ে থাকে। ফিল্ডস আর ফুল অফ ক্রপস রেডি টু বি হারভেস্টেড। আচ্ছা, ফিল্ডস আর ফুল অফ ক্রপস মানে মাঠঘাট একদম পরিপূর্ণ হয়ে থাকে কিসে, ক্রপসে মানে ফসলে। রেডি টু বি হারভেস্টেড, এবং এই ফসলগুলো থাকে প্রস্তুত কিসের জন্য, হারভেস্টেড মানে সংগ্রহ করে ঘরে তোলার জন্য, সংগ্রহ করার জন্য প্রস্তুত থাকে, যেন এগুলো এখনই চাইলে সংগ্রহ করা যাবে, এরকম পরিপক্ক হয়ে থাকে। অ্যান্ড দ্য এয়ার স্মেলস লাইক রাইপ ফ্রুটস। আচ্ছা, এবং বাতাসে তখন পাকা ফলের যে ঘ্রাণ সেটা ছড়িয়ে পড়ে। এভরিথিং লুকস অ্যান্ড ফিলস রিচ অ্যান্ড ফুল, এবং সব কিছুই তখন কেমন দেখায়, একদম পরিপূর্ণ। ইন ইভিনিং, বিকালবেলা, ইউ ক্যান হেয়ার ক্রিকেট সিঙ্গিং। আচ্ছা, ক্রিকেট সিঙ্গিং মানে কি? ক্রিকেট সিঙ্গিং মানে বলতে পারেন ঝিঝি পোকার ডাক, এই টাইপ আর কি, গুনগুন শব্দ, ঝিঝি পোকার ডাকে বলতে পারেন। তো এই সময়টায় আপনি আরও কি শুনতে পাইতে পারেন, এই সময়টায় অনেক সময় ঝিঝি পোকার ডাক শোনা যায়। আর কি হয়, বার্ডস ফ্লাইং, বিকালে অটম সিজনের বিকালবেলা কি হয়, ঝিঝি পোকার ডাক শোনা যায়, বার্ডস ফ্লাইং, পাখি উঠতে থাকে, অ্যান্ড রিভার্স ফ্লাউইং জেন্টলি, এবং এ সময় নদীর যে গতিবেগ সেটা একদম খুব সুন্দর থাকে, স্বাভাবিক থাকে। দিস, এবং নদীর যে বয়ে চলার যে শব্দটা, এটা খুব সুন্দর তখন আর কি, একটা জেন্টেল একটা, কি বলবো, যে তখন যে নদীর বয়ে চলাটা খুব তীব্র গতিতে থাকে না, আবার যে খুব ধীরে সুস্থে এরকমও না, বিষয়টা হচ্ছে কি তখন খুব জেন্টেল লাগে, খুব সুন্দর লাগে। ওকে, দিস সাউন্ডস মেক্স দ্য সিজন ফিল কাম অ্যান্ড কোয়াইট। এই যে শব্দগুলো, এই শব্দগুলো এই সিজনকে কীরকমভাবে হচ্ছে, এই সিজনকে কেমন ফিল করায়, কাম, শান্ত, অ্যান্ড কোয়াইট, একদম নিরিবিলি এমন ফিল করায়। অটম ইজ এ সিজন অফ বিউটি। অটম কিসের সিজন? সৌন্দর্যের সিজন। অ্যাবান্ডেন্স অ্যান্ড পিস, এই সিজনটা কিসের সিজন? সৌন্দর্যের সিজন, পরিপূর্ণতার সিজন, এবং শান্তির সিজন। ওকে, দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম? মানে এই কবিতার সেন্ট্রাল থিমগুলো কী কী, মানে এই কবিতাটা কিসের উপর কেন্দ্র করে হয়েছে, লেখা হয়েছে, এখানে মূল যে বিষয়বস্তুগুলো কী কী পাবো? আচ্ছা, কী পাবো? ফার্স্টেই আছে প্লেন্টি অ্যান্ড হারভেস্ট। প্লেন্টি অ্যান্ড হারভেস্ট মানে সব কিছুর যে এই যে প্লেন্টি মানে কি পর্যাপ্ততা, অ্যান্ড হারভেস্ট মানে হচ্ছে সংগ্রহের উপযোগী, তো মানে পরিপক্ক বলতে পারেন, তো সব কিছু পর্যাপ্ত এবং পরিপক্কভাবে থাকে। লর্ডস অফ ড্রাই ফ্রুটস অ্যান্ড ক্রপস, তো এই যে কবিতার মধ্যে আমরা কী পাই, কবিতার মধ্যে পাই যে এখানে বর্ণনা আছে যে অনেক ধরনের পাকা ফল এবং মানে পরিপক্ক ফসলের বর্ণনা আছে। নেচার্স বিউটি, আরও কি পাই কবিতায় আমরা, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা পাই, যেমন অটমস লুকস বিউটিফুল উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড গোল্ডেন লাইট। আচ্ছা, তাহলে এই অটম সিজনটা কীরকম সুন্দর, কিসের দ্বারা, ফুল, অনেক, কারণ এই সিজনে অনেক সুন্দর ফুল ফুটে থাকে, এই সব কিছু মিলিয়ে অটম সিজনটা অনেক সুন্দর। চেঞ্জ অফ সিজন, এবং এটা কিসের, এটা এমন একটা সময় যখন সিজন চেঞ্জ হওয়া শুরু করে, মুভিং ফ্রম সামার টু অটম। আচ্ছা, সামার যে সিজন, সামার সিজনের পরেই কোন সিজন আসে, অটম সিজনটা আসে, তো এই কারণে বলা যায় যে এই সময়টা চেঞ্জ অফ সিজনের একটা আভাস পাওয়া যায়। গেটিং রেডি ফর উইন্টার। আচ্ছা, অটমের পরে কোন সিজন আসে, উইন্টার সিজন, তাই জন্য এই যে অটমের যে সময়টা, এই সময়টাকে বলা যায় যে মানে এই সময় সব কিছু প্রস্তুত হতে থাকে যে সামনে উইন্টার আসবে।
কারণ উইন্টার তো ইংল্যান্ডে বিশেষ করে উইন্টারটা অনেক বেশি কষ্টকর। প্রিপেয়ারিং ফর দি কোল্ড মান্থ, আচ্ছা প্রিপেয়ারিং ফর দ্য কোল্ড মান্থস মানে হচ্ছে যে এই সময় গেটিং রেডি ফর উইন্টার মানে সব কিছুই তখন প্রস্তুত হয়ে যায় কিসের জন্য? ঠান্ডার জন্য। নেচার সাউন্ড, যে কবিতা আমরা আরও যে বিষয়টায় পাই সেটা হচ্ছে প্রকৃতির যে একটা শব্দ, যেমন হিয়ারিং ক্রিকেটস অ্যান্ড বার্ডস ইন অটম, এই সময় এই যে ঝিঝি পোকার ডাক শোনা যায় এবং বিভিন্ন বিভিন্ন পাখির যে শব্দ শোনা যায়, পাখির যে কিচিমিচির শব্দ, এগুলো কি? নেচার সাউন্ড। ওকে, তাহলে এই যে 5টা পয়েন্ট আমরা জানলাম, এই 5টা পয়েন্ট ছিল আমাদের যে থিম, এই থিমের একদম সেন্ট্রাল 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট আপনারা মুখস্থ করে ফেলবেন, দেন আমরা এই যে মেইন যে উত্তরটা চলে আসবো। এই উত্তরটা হচ্ছে লেখার সময় এভাবে লিখবেন, কিন্তু মনে রাখবেন কীভাবে? এরকম 5টা মেইন থিম, এরকম 5টা পয়েন্ট করে মনে রাখবেন, যেরকম প্রেজেন্ট অ্যান্ড হারভেস্ট, নেচার্স বিউটি, চেঞ্জ অফ সিজন, গেটিং রেডি ফর উইন্টার, নেচার সাউন্ড, এইরকম 5টা কোটেশন হচ্ছে আপনারা মুখস্থ রাখবেন। এরপর এই যে এই পুরো জিনিসটা যে মেইন আমাদের অ্যান্সারটা দেওয়া, অ্যান্সারটা হচ্ছে পড়বেন, একবার দুবার পড়বেন, এটার আলোকে লিখবেন। The main idea of the poem To Autumn is about how autumn is time of plenty and beauty. আচ্ছা, এই কবিতার টু অটম কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে কি? অটম ঋতুকে নিয়ে, এবং অটম ঋতুটা, এই সময়টা কতটা পরিপূর্ণ এবং কতটা সুন্দর, এই বিষয়টা নিয়েই হচ্ছে আমাদের এই অটম কবিতাটা। The poet talks about how autumn is a season when everything is full and ready to be used. আচ্ছা, এই কবিতায় কবি কথা বলেছেন কি নিয়ে? যে কিভাবে এই অটম ঋতুটা সব কিছু নিয়ে একদম পরিপূর্ণ এবং প্রস্তুত, সেই বিষয়ে কথা বলেছেন কবি এই কবিতায়। ফ্রুটস আর রাইপ অ্যান্ড রেডি টু বি পিকড। আচ্ছা, এই কবিতায় আমরা আরও কি পাই? যে ফলাদি যেগুলো আছে সব কিছু একদম পরিপক্ক হয়ে থাকে এবং এগুলা সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে থাকে। ফ্লাওয়ার্স আর স্টিল ব্লুমিং, এই সময় ফুল তখনও ফুটতে থাকে। অ্যান্ড বিজ আর বিজি কালেক্টিং নেক্টার, এবং এই সময় কী করে? মৌমাছি খুবই ব্যস্ত থাকে কী করার জন্য? কালেক্টিং নেক্টার মানে মধু সংগ্রহের জন্য মৌমাছিগুলো ব্যস্ত হয়ে থাকে। দ্য পোয়েম শোজ, এই কবিতাটি আরও দেখায় দ্যাট অটম ইজ এ স্পেশাল টাইম হোয়েন নেচার ইজ ভেরি জেনারাস। এই সময় কবিতাটি আরও কি দেখায়? যে অটম খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, যখন প্রকৃতি খুবই ব্যস্ত থাকে, মানে খুবই সুন্দর থাকে। জেনারাস মানে কি? খুবই আকর্ষণীয় হয়ে থাকে। ইট ইজ এ টাইম when we can see the results of year's work. It is a time, এটা এমন একটা সময় যখন we can see, যখন আমরা দেখতে পাই the results of the year's work, মানে সারা বছর কিভাবে কাজ করে এই জিনিসগুলো, বা হচ্ছে গিয়ে সারা বছরে যেসব কাজ হয়, যেমন ধরেন ফসল তো সারা বছরেই ফলানো হয়, কিন্তু ফসলের যে সংগ্রহের সময়টা যখন আসে তখন সেই সময়টাই হচ্ছে গিয়ে এই অটম সিজন। তো সারা বছর যে মানে কীরকম ফলন হইলো, এই ফলনের যে রেজাল্টটা পাওয়া যায় অটম সিজনে, মানে এই সময়ে। দ্য ডেজ আর গেটিং কোলার, এই সময় দিনগুলো একটু ঠান্ডা হতে শুরু করে। অ্যান্ড দ্য লাইট ইজ সফট অ্যান্ড গোল্ডেন, এবং এই সময় যে সূর্যের আলো এটা খুব তীক্ষ্ণও থাকে না, কি হয়? খুবই সফট, মানে একটু মৃদু হয় এবং গোল্ডেন সোনালি রঙের হয় সূর্যের আলো। দ্য পোয়েট অলসো ডিসক্রাইব দ্য সাউন্ডস অফ অটম। আচ্ছা, কবি এই অটম কবিতায় আরও কি বর্ণনা করেছেন? যে অটম ঋতুতে কীরকম শব্দ পাওয়া যায় প্রকৃতিতে, সেসব বিষয়। লাইক সংস অফ ক্রিকেট, যেমন কি ওই যে ঝিঝি পোকার ডাক, অ্যান্ড দ্য হুইস্টেলস অফ বার্ডস, এবং পাখির যে কিচিমিচির শব্দ, এইগুলাকে কি বলা হচ্ছে? যে সাউন্ডস অফ অটম আর সাউন্ডস অফ নেচার। দিস ডিটেলস মেক অটম ফিল অ্যালাইভ অ্যান্ড ভাইব্রেন্ট। আচ্ছা, এই যে একটা অটম ঋতুর যে একটা পরিপূর্ণ বিবরণ, এই জিনিসটা কি তৈরি করে? অটম সিজনকে
একদম জীবন্ত এবং ভাইব্রেন্ট, মানে খুবই প্রাণবন্ত হিসাবে, মানে এমন সুন্দর করে এখানে কবি ডিসক্রাইব করেছে অটম সিজনকে, যেন আমাদের কাছে এই অটম সিজনকে মনে হবে যেন এটা একদম প্রাণবন্ত এবং একদম জীবন্ত। এমন সুন্দর করে কবি এই কবিতায় অটম সিজনকে বর্ণনা করেছেন আর কি। The poem makes us appreciate how beautiful and important this season is. আচ্ছা, এই কবিতাটি আমাদেরকে একদম গর্ববোধ করাতে বাধ্য করবে, যে যেন আমরা মানে কবিতাটি পড়ে অটমের এত পজিটিভ সাইড পাবো, যেন আমরা একদম নিজের ভিতরে একটা গর্ববোধ করবো অথবা অ্যাপ্রিসিয়েট করবো, বলা যায় যে আমরা প্রশংসা করবো এই সিজনের, যেন যেন এমন ভাববো যে এই সিজনটা কতটা সুন্দর এবং কতটা গুরুত্বপূর্ণ, এরকম ভেবে আমরা মনে মনে অনেক প্রশংসা করবে অটম সিজনের। এত সুন্দর করে কবি এখানে উপস্থাপন করেছেন। ইটস এ টাইম অফ হারভেস্ট অ্যান্ড প্রিপারেশন ফর উইন্টার। আচ্ছা, এটা কিসের সময়? হারভেস্ট মানে সংগ্রহের। এই সময়টা কিসের সময়? সব কিছু মানে ফল বলতে পারেন, ফসল বলতে পারেন, সব কিছুই সংগ্রহের সময়, এবং প্রিপারেশন ফর উইন্টার। এবং এই সিজনটার পরে কি আসে? উইন্টার সিজন। তার জন্য এটা একটা প্রিপারেশন বলতে পারেন, প্রস্তুতি বলতে পারেন, মানে শীতকালের জন্য প্রস্তুতিটা এই সময়ই সব প্রাণীকুল নিয়ে থাকে, বা পুরো প্রকৃতি তখন প্রস্তুত হতে থাকে যে সামনেই উইন্টার আসতেছে, শীতকাল আসতেছে। সো দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ সেলিব্রেট দি রিচনেস অ্যান্ড ফুলনেস অফ অটম। তো বলা যায় কি যে এই কবিতার যে মেইন বিষয়বস্তু, মূল বিষয়বস্তু, সেটাই হচ্ছে কি সেলিব্রেট করা, মানে কি উদযাপন করা, কি এই যে অটম সিজনের পরিপূর্ণতা, তারপর কতটা যে মানে এই এই কতটা সমৃদ্ধ, এই ঋতু কতটা সমৃদ্ধ এবং কতটা পরিপূর্ণ, এই বিষয়টা উদযাপন করাই যেন এই কবিতার মূল বিষয়বস্তু। মেকিং ইট সিম লাইক এ ভেরি স্পেশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট টাইম অফ দ্য ইয়ার। এবং এই সব মানে এত সুন্দর করে এই কবিতাটায় কবি অটমের প্রশংসা করেছে, যেন মনে হয় যে একটা বছরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় যেন এই অটম সিজনটা। ঠিক আছে, তাহলে এই পেলাম আমরা কবিতার বিষয়বস্তু। এবার চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন। কমেন্ট অন দ্য টোন অফ দিস পোয়েম। এই কবিতার টোন কেমন ছিল, মানে এই কবিতা লেখার সময় কবির মুডটা কেমন ছিল? কবি কি অনেক খারাপ মুডে ছিলেন, মানে কষ্টের মুডে ছিলেন, নাকি কবি একটু হাসি খুশি মুডে, মানে ফুরফুরা মেজাজে এই কবিতাটা লিখেছেন? এই কবিতাটা পড়ে আমরা কীরকম সুর পাবো? কান্নার সুর, বিষাদের সুর, নাকি আনন্দের সুর? ঠিক আছে, আমরা দেখি অ্যান্সারটা। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ ওয়ার্ম। আচ্ছা, এই কবিতার যে টোন, সুর, সেটা কীরকম? ওয়ার্ম, উষ্ণ, কাম, শান্ত, অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভ, এবং খুবই প্রশংসামূলক। মানে এই কবিতার লেখার সময় কবির মুড কেমন ছিল তাহলে? কবির মুডটা একদম বলা যায় খুবই হাসি খুশি, খুবই ভালো মুড ছিল, অ্যাপ্রিসিয়েটিভ মুড ছিল। কবি তখন কোনো কিছুকে একদম প্রশংসা করতে ইচ্ছেই যেন করতেছিল। এবং এই সময় আরও আমরা কি পাই? এই গানকার যে টোনটা মানে এটা পড়ে আমাদের মাঝে কেমন একটা ফিল আসবে? কাম অ্যান্ড ওয়ার্ম, মানে আমাদের মধ্যে একটা শান্তি কাজ করবে, শান্ত ভাব থাকবে এবং উষ্ণতাও থাকবে। দ্য পোয়েট টক্স অ্যাবাউট অটম উইথ এ সেন্স অফ কন্টেনমেন্ট অ্যান্ড অ্যাডমিরেশন। আচ্ছা, পোয়েট টক্স অ্যাবাউট অটম। আচ্ছা, কবি কি বিষয়ে কথা বলেছে এখানে? পোয়েট টক্স অ্যাবাউট অটম। আচ্ছা, এখানে কবি অটম সিজন নিয়ে কথা বলেছে উইথ এ সেন্স অফ কন্টেনমেন্ট অ্যান্ড অ্যাডমিরেশন। কেমন সেন্সে? কন্টেনমেন্ট অ্যান্ড অ্যাডমিরেশন, মানে একদম প্রশংসার একটা সেন্স যেন কবির মধ্যে তখন কাজ করতেছিল, যে এই সিজনটাকে আমি প্রশংসাই করব, এই সিজনে যত পজিটিভ সাইড সব কিছু আমি তুলে ধরবো, এরকম একটা মুডেই যেন কবিতাটা লিখেছেন। কবিতাটা পড়ে আমাদের এরকম মনে হবে। হি সিমস ভেরি হ্যাপি, তাকে কবিকে এখানে খুবই খুশি মনে হচ্ছিল। উইথ হাউ বিউটিফুল অ্যান্ড রিচ এভরিথিং ইজ ডিউরিং দিস সিজন। কী সব, মানে তার এই সিজনটা কত সুন্দর এবং কতটা পরিপূর্ণ, কতটা সমৃদ্ধ, এমনটা ভেবে কবি যেন এই সময় খুবই খুশি ছিলেন। দ্য ওয়ে হি ডিসক্রাইবস দ্য ripe fruits, blooming flowers and busy bees shows he has a deep appreciation for the natural world. আচ্ছা, এই যে কবির যে সব বর্ণনা, যেভাবে কবি পাকা ফলের বর্ণনা দিয়েছেন, তারপর হচ্ছে ফুলের বিভিন্ন ফুলের যে ফুটে থাকা অবস্থার, বিভিন্ন ফুল ফুটে আছে এই বিষয়টার যে একটা সুন্দর বর্ণনা দিয়েছেন, এবং যেভাবে বলেছেন যে মৌমাছি এখন খুবই ব্যস্ত,
মধু সংগ্রহে, এই বিষয়গুলা কিসের প্রতি ইঙ্গিত করে? যেন কবি খুবই একদম খুব গভীর একটা মানে গভীর অনুভূতির মধ্যে ছিলেন। যেন কীরকম একটা অনুভূতির মধ্যে ছিলেন, মানে এই প্রকৃতি নিয়ে কবির তখন মাইন্ডসেট আপটা যেন খুব গভীর প্রশংসার মধ্যে ছিল, এরকম একটা বিষয় আমরা বা গর্ববোধ কবি যেন একটা মানে এই অটম সিজনের পজিটিভ সাইড থেকে কবি যেন খুবই গর্ববোধ করতেছিল যে প্রকৃতি কত সুন্দর, এই প্রকৃতির যে পজিটিভ সাইড অটম সিজন, এগুলো দেখে দেখে কবি খুবই ভালো মুডে ছিল, সেটাই আর কি পুরা ডিসক্রিপশন দেখে বোঝা যায়। His words make us feel the same warmth and satisfaction he feels about autumn. আচ্ছা, তার কবির যেসব শব্দ আর কি এই কবিতায় কবি ইউজ করেছে সেসব পড়ে আমরাও কেমন ফিল করব, আমরাও এক কবির মতোই উষ্ণ ফিল করব এবং স্যাটিসফ্যাকশন মানে আমরা পরিতৃপ্তি ফিল করব এই অটম এই শরৎকাল সম্পর্কে। যখন আমরা কবির এই কবিতাটা পড়বো তখন শরৎকালের এত প্রশংসা পাবো যেন আমরাও কবি যেরকম ফিল করেছেন ওরকমই একটা ফিল পাবো এই শরৎকালের বিষয়ে। দেন পরের কোশ্চেনে চলে আসি। আইডেন্টিফাই দ্য ফিগার্স অফ স্পিচ ইউজড ইন দ্য পোয়েম। আচ্ছা, আইডেন্টিফাই করতে বলেছে যে এই কবিতায় কি কি ফিগার অফ স্পিচ আছে সেই বিষয়ে আমাদের লিখতে বলা হয়েছে। আচ্ছা, ফিগার অফ স্পিচ এই কবিতায় দি পোয়েম ইউজেস সেভারাল ফিগার্স অফ স্পিচ, এই কবিতায় অনেক ধরনের ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে। যেমন পার্সনিফিকেশন এই ফিগার্স অফ স্পিচটার মানে কি? পার্সনিফিকেশন একটা ফিগার্স অফ স্পিচ, এটার মানে হচ্ছে কোনো একটা বস্তুকে একদম জীবন্ত মানে জীবের মতো করে উপস্থাপন করা। যেমন অটম ইজ ডিসক্রাইবড অ্যাজ ইফ ইট ইজ এ পারসন ওয়াকিং উইথ সান। আচ্ছা, এই যে এইখানে কবিতায় কবি এমনভাবে অটম সিজনে তো অবশ্যই একটা বস্তু, তাই না? এটা তো কোনো জীবন্ত কিছু না, তো এটাকে কবি এমনভাবে এখানে উপস্থাপন করেছেন যেন মনে হবে যে এই অটম যে সিজনটা এটা মনে হয় কোনো একটা মানুষ, এরকমভাবে কবি এই অটম সিজনকে পার্সনিফাই করেছেন, মানে একদম জীবন্ত করে তুলেছেন। তো এই বিষয়টাই হচ্ছে পার্সনিফিকেশন, কোনো একটা বস্তুকে মানে যার জীবন নেই, কোনো একটা জড় বস্তু যার জীবন নেই এমন একটা কিছুকে একদম জীবন্ত করে তোলাই হচ্ছে পার্সনিফিকেশন। ইমেজারি, দ্য poet uses words to create picture in our minds. আচ্ছা, কবি uses words to create picture in our imagery মানে কি? ইমেজারি মানে হচ্ছে যে এমন কোনো কথা বলা বা এমন কোনো শব্দ কোথাও লেখা যেন ওইটা পড়ে বা ওই কথাটা শুনে যেন আমাদের মাথায় অটোমেটিক একটা ছবি ক্রিয়েট হয়ে যায়, একটা ছবি যেন তৈরি হয়ে যায়, এই বিষয়টা হচ্ছে ইমেজারি। যেমন আমি বললাম যে বাহ কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, এখানে যখন আমরা এটা বলবো তখন আমাদের মাথায় কিন্তু অটোমেটিক একটা সিনারি চলে আসবে। কিসের সিনারি? একটা আকাশ, সুন্দর একটা ঝলমলে আকাশের সিনারি আসবে। সে আকাশে যে একটা চাঁদ উঠেছে বললাম, ওই চাঁদটা কেমন লাগে, এরকম একটা সিনারি কিন্তু আমাদের মাথায় অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তো এই হিসাবে বলা যায় ইমেজারি। এই কবিতায় এরকম অনেক ইমেজারি ইউজ হয়েছে যা শুনলে বা যা পড়লে, যেসব লাইন পড়লে আমাদের মাথার মধ্যে একটা ওইরকম একটা ইমেজ, ওরকম একটা ছবি ক্রিয়েট হতে বাধ্য। যেমন কি দ্য পোয়েট ইউজেস ওয়ার্ডস টু ক্রিয়েট পিকচার ইন আওয়ার মাইন্ডস, খুব এমনভাবে এই কবিতায় শব্দ ব্যবহার করেছে যেন আমাদের মনের মধ্যে ছবি ক্রিয়েট হয়ে যায়। লাইক অ্যাপলস বেন্ডিং ব্রাঞ্চেস। আচ্ছা, যখন আমরা এই কথাটা পড়ি আপেল বেন্ডিং ব্রাঞ্চেস মানে আপেলের ভারে আপেল গাছের শাখা প্রশাখাগুলো একদম নুয়ে পড়তেছে, এই কথাটা যখন আমরা শুনি তখন আমাদের মাঝে কেমন হয়? আমাদের মাঝে কেমন ফিল হয় না যে আপেল গাছ, একটা আপেল গাছ, সেই আপেল গাছটায় অনেক ফল, সেই ফলগুলোর কারণে আপেল গাছের শাখাটা নুয়ে যাচ্ছে, এরকম একটা সিনারি কিন্তু আমাদের মাথায় অলরেডি তৈরি হয়ে যায়। আর যদি তৈরি নাও হয় তাহলে অন্তত ভাবেন যে ধরেন যদি আপনাকে কেউ বলে যে আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে এবং আম গাছগুলোতে এত আম হয়েছে যে আম গাছের শাখা প্রশাখা বা ডালপালা একদম নুয়ে পড়েছে। তো এই কথাটা যখন আপনি শুনবেন তখন কিন্তু আপনার মধ্যে এমন একটা ফিল আসবে যেন আপনি চোখে দেখতে পাচ্ছেন। তো কোনো বিষয়কে এমনভাবে উপস্থাপন করা যেন আমাদের মাথায় ওরকম একটা ইমেজ ক্রিয়েট হয়ে যায়, তো সেটাই হচ্ছে গিয়া ইমেজারি। আর সেরকমভাবেই কবি এখানে অ্যাপলস বেন্ডিং ব্রাঞ্চেস এই কথাটা উল্লেখ করেছেন। এবং দেন আরেকটা কি দ্য বিজ ইন দেয়ার হাইভস, এবং এই যে মৌমাছির যে একটা বর্ণনা দিয়েছে যে মৌমাছি তার কাজে কীভাবে ব্যস্ত, এই বিষয়টা যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের মাথায় একটা ওরকম একটা ইমেজ ক্রিয়েট হয়ে যায়। যেমন মৌমাছি মানে ফুলে ফুলে উঠতেছে তখন কীরকম একটা শব্দ করতেছে, তারপরে যে মৌমাছি কীরকমভাবে মধু সংগ্রহে ব্যস্ত, এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখের সামনে ভাসতে শুরু করবে।
আচ্ছা, এটাই হলো কবিতার ইমেজারি ইউজ। দেন মেটাফোর, মেটাফোর হচ্ছে আরেকটা টার্ম অফ ফিগার্স অফ স্পিচ। এখানে কি লেখা, মেটাফোর মানে কি, কোনো কিছুকে একটু অতিরিক্তভাবে উপস্থাপন করা, কোনো কোনো একটা বস্তুকে মানে একদম পার্সনের সাথে তুলনা করা, মানে যেটাকে বলে যে হচ্ছে যেই তুলনাটা করানো স্বাভাবিক না। যেমন যেমন এখন যদি আমি বলি যে হচ্ছে এই যে যেখানে লেখা দিস সিজন ইজ কল্ড এ বোসম ফ্রেন্ড। বোসম ফ্রেন্ড মানে কি একদম হৃদয়ের আত্মার বন্ধু। তো অফ দ্য সান, সূর্য কোথায় আর অটম কোথায়? অটম আর সূর্য কি আসলেই দুজনের বন্ধু, বা এটা কি আসলেই দুইটা মানুষ যে একজন আত্মার বন্ধু? এরকম কিন্তু কিছুই না। এখানে বরং একটা বস্তুকে বা একটা মানে অদেখা জিনিসকে আরেকটা জিনিসের সাথে একদম বলা যায় যে অস্বাভাবিক একটা তুলনা করা হচ্ছে। বোসম ফ্রেন্ড বলা হচ্ছে অটম ঋতুকে, তাও আবার সূর্যের। কিন্তু সূর্যের সাথে তো আসলে অটম ঋতুর অতটাও কোনো কানেকশন নাই, এরকম ব্যক্তিগত কিন্তু কোনো কানেকশন নেই। কিন্তু এটা কবি এমনভাবে উপস্থাপন করেছে যেন আমাদের মনে হবে যে একদম সূর্য আর শরৎকাল যেন আত্মার বন্ধু। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের মেটাফোর, শোয়িং এ ক্লোজ রিলেশনশিপ। ওকে, বুঝতেই পেরেছেন আশা করি। অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে কি? অ্যালিটারেশন মানে হচ্ছে যখন মানে অ্যালিটারেশন মানে হচ্ছে একটা ফ্রেজের মধ্যে যখন এক বা একাধিক ওয়ার্ড থাকে। একটা ফ্রেজের মধ্যে ধরেন দুইটা ওয়ার্ড আছে, তো সেই দুইটা ওয়ার্ডেরই ফার্স্ট লেটারটা যদি লেটার বা ফার্স্ট কনসোনেন্ট সাউন্ডটা যদি সেম হয় তবে সেটাই হচ্ছে অ্যালিটারেশন বা পুনরাবৃত্তি। যেমন দ্য ইউজ অফ সিমিলার কনসোনেন্ট সাউন্ড ইন মিস্ট অ্যান্ড মিলো। এই যে এম কি কনসোনেন্ট ওয়ার্ড না, সরি কনসোনেন্ট লেটার না, তো এই এম যে সাউন্ডটা এটা মিস্ট, যে ম সাউন্ডটা এটা অবশ্যই কনসোনেন্ট সাউন্ড, এবং পরবর্তী যে ওয়ার্ডটা সেটা কি মিলো, মিস্ট এম আবার মিলো এম। দেখেন স্টার্টিং যে দুইটা ওয়ার্ডের মধ্যে এই পুরো ফ্রেজ মিস্ট অ্যান্ড মিলো, এই ফ্রেজটার মধ্যে যে দুইটা ওয়ার্ড মিস্ট অ্যান্ড মিলো, দুইটা ওয়ার্ডেরই ফার্স্ট লেটারটা বা ফার্স্ট লেটার সাউন্ডটা সেম, এম অ্যান্ড এম। এবং অ্যান্ড ক্লামি সেলস, এই যে ক্লামি সি হচ্ছে গিয়ে যেই সাউন্ড বা যেই কনসোনান্ট লেটার, সেলস সেই সিও হচ্ছে সেম সাউন্ড আর সেম কনসোনান্ট লেটার। ওকে, অ্যাডস এ মিউজিক্যাল কোয়ালিটি টু দি পয়েম। এই যে এই বিষয়টা, এই যে অ্যালিটারেশন বিষয়টা, এটা হচ্ছে কবিতাকে একটা একটা মিউজিক্যাল কোয়ালিটি দেয়, মানে একটা একটা গানের মতো আর কি একটা ভাব নিয়ে আসে কবিতার মধ্যে, ছন্দ নিয়ে আসে। ওকে, ঠিক আছে, আমরা আজকে 4টা কোশ্চেনের অ্যান্সার পড়ে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি 4টা কোশ্চেনের অ্যান্সার পড়ে ফেলবো। ঠিক আছে, ঠিক দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।